তারা অপহরণ করে এবং তাকে ছাড়ার আগে এটা বলে পাঠায় তাকে যে আপনি গিয়ে আপনার সেনাবাহিনীদের গিয়ে বলবেন যে আপনাদের সেন্ট মার্টিন আমরা দখল করতে চলেছি, দেশের শেষ মার্টিন যেটা আছে ওইটা আমরা নিয়ে ফেলবো। বাংলাদেশের এই মুহূর্তে প্রায় অনেকটা জায়গা, টেকনাফ নদীর অনেকটা জায়গা এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। এই যে সীমান্ত যেখানে টেকনাফ নদী, এই পুরো 271 কিলোমিটার পুরো সম্পূর্ণ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে বাংলাদেশ আর্মিরও চলে না। তাদের টেরিটরি থেকে তাদের মৎস্যজীবীদের নিয়ে চলে যাচ্ছে অন্য একটি স্টেটের বিচ্ছিন্নতাবাদীরা। তারা দেখেছে আর আঙুল চুষেছে, আর কিচ্ছুটি করেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্যান্ট টাইট হয়ে গেছে ওয়াকারুজ্জামানের। বাড়ির ছাদে বসে মাদক সেবন করছে, আর বাধা দিতে গেলেই একই পরিবারের চার জনের প্রাণ কেড়ে নেওয়া হলো। দেখুন, রংপুরের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মুহূর্তে যে ঘটনা নিয়ে তোলপাড় প্রায় বাংলাদেশ এবং বাংলাদেশ সীমান্ত এলাকাগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গ, সোশ্যাল মিডিয়া ভাইরাল। এই ঘটনার নেপথ্যে জড়িয়ে রয়েছে অনেক বড় কিছু। আপনারা বলবেন তো এ তো দুষ্কৃতী, সমাজ বিরোধীদের কাজ। আগে মশাই, দুষ্কৃতী এবং সমাজ বিরোধীরা কি করে একটি বসতির, কি করে একটি স্থানীয় বাসিন্দার ছাদে উঠে যেতে পারে? এবং উঠলো ঠিক আছে, সেখানে উঠে ইয়াবা সেবন করছে। ভাবছেন, একটা ট্যাবলেট, একটা মাদক ট্যাবলেট, যেটা দেখলে বোঝা যায় না, কিন্তু ওই সেবনের পর আপনাকে দেখলে নিশ্চয়ই বোঝা যায়। আর যে কাণ্ড কারখানা ঘটেছে সেটা কিন্তু অন্তত পরিষ্কার। ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ প্রশাসন কিন্তু তদারকি করছে এবং প্রচুর পরিমাণে চাপও রয়েছে। দেখুন, এই মাদক আসে কোথা থেকে জানেন? বাংলাদেশের অভ্যন্তরীণ যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টেই উল্লেখ রয়েছে যে এই মাদক আসে রাখাইন প্রদেশ থেকে। এই মাদক আসে চট্টগ্রাম, টেকনাফ হয়ে। কারা চোরাচালান করে এই ধরনের মাদক জানেন কি? দেখুন, একদিকে যখন এই ঘটনা, অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি একটি সম্প্রতি ওয়ার্ল্ড লিডার ফোরামে একটি সাক্ষাৎকারে তাকে যখন প্রশ্ন করা হয় বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে, বিশেষ করে এই যে কাণ্ড কারখানা চলছে বাংলাদেশে, বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদ চাষ করছে, গত কয়েকটা এপিসোডে আপনাদের যেটা আমি বলেছি সেই বিষয়ে, তখন তিনি উত্তর দেন যে পাকিস্তান তো চিরকালই এরকম মশাই। তারা কত দিনের পরিশ্রম, কত দিনের পুঁজি এই সন্ত্রাসবাদে লাগিয়ে রেখেছে। কি কারণে? ভারতকে পরাস্ত করতে হবে। সোজা পথে নয়, মানে সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করলে তারা সর্বস্ব হারে, যখনই যুদ্ধ হয়েছে তখনই হেরেছে। তাই ঘুর পথে আঙুল বেঁকিয়ে সন্ত্রাসবাদ ঢুকিয়ে ভারতকে অস্থির করে তুলতে হবে। আর এর জন্য এই মুহূর্তে বাংলাদেশকেও ব্যবহার করতে হবে, আর সেই দিকে আমাদের কিন্তু সজাগ রয়েছে। তারেক রহমানের সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি এটাও বলেন যে কোনো দেশের নিজস্ব স্বার্থ বজায় রাখা দরকার। ভারত যেমন ভারতের স্বার্থ বজায় রেখেছে, বাংলাদেশ চাইলে বাংলাদেশের স্বার্থ বজায় রাখতে পারে, তাতে কোনো যায় আসে না। কিন্তু সবসময় একতরফা স্বার্থ দেখব, আমরা দ্বিমুখী আলোচনা করব অথচ একতরফা স্বার্থ দেখব, তা হয় না। দেখুন, এই দুটো ঘটনা আপনাদের বললাম ঠিকই, কিন্তু আজ আমার এই এপিসোড রণক্ষেত্রের এই এপিসোডে এই দুটি ঘটনা নিয়ে বিস্তর আলোচনা করব না, বরং আজ আপনাদের আব্দুল্লাহর গল্প বলবো। মনে আছে তো, সেই প্রাইমারিতে পড়েছিলাম আব্দুল্লাহ ও কুমিরের গল্প। আব্দুল্লাহ একজন কাঠুরে, তিনি কাঠ কাটতে বনে যান। বনের ধারে নদীতে এক বৃদ্ধা এসে তিনি বাসন টাসন মাজছিলেন, জামা কাপড় ধুচ্ছিলেন। ঠিক সেই সময় ওত পেতে থাকা একটি কুমির সেই বৃদ্ধার পা টেনে নদীর জলে টানতে টানতে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময়, একদম মোক্ষম সময়, সাহসী আব্দুল্লাহ, হাতে কাঠারি ছিল তার, সেই কাঠারি নিয়ে এসে কুমিরের ওপর একের পর এক কোপ দাগে এবং ওই বৃদ্ধাকে কিন্তু তিনি প্রাণে বাঁচিয়ে নিয়ে আসেন। সেই সাহসী আব্দুল্লাহর গল্প আজ আপনাদের বলবো, যে এর চেয়েও বড় একটি সাহসের পরিচয় দিয়েছেন। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে
আরাকান অ্যান্ড কেএনএফ পিনসার অন বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের সবার আগে আপনি একটু নজর রাখুন, এই যে ম্যাপটা আমি রেখেছি আপনাদের জন্য একদম ফ্রন্ট পেজে, এই যে চট্টগ্রাম দেখছেন এবং যে আরাকান সীমান্তে যেখানে গিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এই দুটি জায়গা এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। আপনি বলছেন রংপুরের ঘটনা দিয়ে শুরু করলাম মশাই, রংপুরের ঘটনাও কিন্তু এর সঙ্গে জড়িত, আপনাকে জানতে হবে বিষয়টা। তাহলে চলুন শুরু করছি, আর বেশি দেরি করছি না। দেখুন ফার্স্ট স্লাইডেই আমি রেখেছি সেই আবদুল্লার গল্প, যে গল্প তুলে ধরেছেন সারওয়ার ওয়েসেল নামে একজন আওয়ামী লীগ কর্মী, তিনি নিজেকে আওয়ামী লীগ কর্মী বলেই পরিচয় দেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, দ্য আরাকান আর্মি টুক আওয়ার ফিশারম্যান ক্যাপটিভ অ্যান্ড টোল্ড দেম, টেল ইয়োর বাংলাদেশ আর্মি অ্যান্ড নেভি দ্যাট উই উইল অকুপাই ইয়োর কান্ট্রিজ সেন্ট মার্টিন আইল্যান্ড। বুঝতে পারছেন? কিছু বুঝতে পারলেন? একজন আওয়ামী লীগ কর্মী তিনি একটি টুইট করেছেন, যে টুইটে একজন জেলে বলতে পারেন মৎস্যজীবী তার ছবি দিয়ে তার বক্তব্য তুলে ধরে একটি বাইট ব্যবহার করে একটি পোস্ট করেছেন, যে পোস্টে তিনি লিখছেন যে আরাকান আর্মি আমাদের এক মৎস্যজীবীকে তারা অপহরণ করে এবং তাকে ছাড়ার আগে এটা বলে পাঠায় তাকে, যে আপনি গিয়ে আপনার সেনাবাহিনীদের গিয়ে বলবেন যে আপনাদের সেন্ট মার্টিন আমরা দখল করতে চলেছি। একবার আবদুল্লার বাইটটা আপনাদের শোনাতে চাই, শুনুন। সেন্ট মার্টিন এর দ্বিতীয় সাইডে নেভির পাশাপাশি জালমারি সকাল 6টায় হঠাৎ নাইমের আর দুইটা স্পিডবোট এসে আমাকে আটক করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে চোখ মুখ বন্ধ করে অনেক নির্যাতন করে। আমাদেরকে যখন ধরে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের এই কোস্টগার্ডের আর নৌবাহিনীর দুইটা নেভি ছিল আমাদের পাশে, ওরা কিছু বলে নাই। ওরা কিছু না বলার কারণে নাইমের আরাকান আর্মি দিন দিন সাহস বাড়ে আসছে। আরাকান আর্মি আমাদেরকে ওইখানে ধরে নিয়ে যাওয়ার পর বলতেছে, তোমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে বলিস, নৌবাহিনীকে বলিস, তোমাদের দেশে সেন্ট মার্টিন যেটা আছে ওইটা আমরা নিয়ে ফেলবো। বাংলাদেশে শুধু মাদকের বাজার ক্যাপচার করেনি এই আরাকান আর্মি, যে অভিযোগ বাংলাদেশের দীর্ঘদিনের, বাংলাদেশের এই মুহূর্তে প্রায় অনেকটা জায়গা, টেকনাফ নদীর অনেকটা জায়গা এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। মশাই আমি বলছি না, তদন্তমূলক সাংবাদিকতা যারা করে সেখান থেকেই উঠে এসেছে এই তথ্য। আর আমি আজকে যা যা দেখাবো একদম প্রথম সারির সংবাদ মাধ্যমের শীর্ষ যে হেডলাইন সেটাও আপনাদের দেখাবো, এবং ভেতরে কি লেখা হয়েছে সেটাও আপনাদের দেখাবো। যা যা দেখাবো তার ছত্রে ছত্রে লুকিয়ে থাকবে প্রমাণ, তাই মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। বলছে কি, ইট বিলংস টু দ্য আরাকান আর্মি, দিস ইজ দ্য মেসেজ উইথ which the Arakan Army and Myanmar sent back the recently released abducted Bangladeshi fisherman। কি হয়েছিল গল্পটা এরকম, এই টুইটটা এসেছে গত 23শে আগস্ট, আর তার আগে 19শে আগস্ট এই সমস্ত মৎস্যজীবী তাদেরকে ছাড়া হয়েছে, উদ্ধার করা হয়েছে বলছে আরাকান আর্মির থেকে। কেন? তার কারণ এই সমস্ত মৎস্যজীবীদের অপহরণ করে নেওয়া হয়েছিল, জিম্মি করে নেওয়া হয়েছিল আরাকান আর্মির দ্বারা। কোথায়? সেন্ট মার্টিনের একদম লাগোয়া অঞ্চলে। বুঝতে পারছেন? মানে যে জায়গাটা আরাকান আর্মি নিজেদের বলে দাবি করছে, যেটা বাংলাদেশি অঞ্চল মশাই, সেই জায়গায় মাছ ধরতে গিয়ে নিরাপদ নয় মৎস্যজীবীরা, তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। পরবর্তীতে এই যে ভিউ বাংলাদেশ করেছে গত 19শে আগস্ট, তাদেরকে বিজেপি ব্রিং ব্যাক 24 ফিশারম্যান হেল্ড বাই আরাকান আর্মি। মাত্র 24 জনকে উদ্ধার করতে পেরেছে এরকম মৎস্যজীবী, যাদের সঙ্গে আরাকান আর্মির সঙ্গে কথাবার্তা বলে বিজেপি তাদেরকে উদ্ধার করেছে এবং দেশে ফিরিয়েছে, এবং তাদের প্রত্যেকের নাম পরিচয় জানা হচ্ছে এবং জানিয়ে তাদেরকে ঘরে ফেরানোর একটা প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। এখানে দেখুন মোহাম্মদ আবদুল্লার ছবি, ভালো করে দেখুন। এই হচ্ছেন সেই মোহাম্মদ আবদুল্লাহ, যার বাইট আপনাদের আমি একটু আগে শোনালাম। কি বললেন তিনি যখন তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে এই সমুদ্র উপকূল থেকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের ডেরায়, ঠিক সেই সময়ও নাকি এই পুরো দৃশ্যটা চাক্ষুষ করেছে বিজেপির লোকজন, সদস্যরা। তারা শুধুমাত্র দেখে গেছে একজন দর্শক হিসেবে,
কাজের কাজ কিছু করেনি। তাদের টেরিটরি থেকে তাদের মৎস্যজীবীদের নিয়ে চলে যাচ্ছে অন্য একটি স্টেটের বিচ্ছিন্নতাবাদীরা। তারা দেখেছে আর আঙুল চুষেছে, আর কিচ্ছুটি করেনি। আগে এই জিনিস এই প্রথম ঘটছে না। ইনি বলছেন যে তাকে 2025 ডিসেম্বরে কিডন্যাপ করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল। কিন্তু তারও আগে থেকে চলছে এই কার্যকলাপ। যতদিন থেকে রাখাইন প্রদেশে এই অস্থিরতা চলছে মায়ানমারের, ঠিক তবে থেকেই কিন্তু এই ধরনের কার্যকলাপ ঘটে চলেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমি আপনাদের কিছু উদাহরণ তুলে ধরছি, রিপোর্ট, যেগুলো এই আরাকান আর্মির কাছ থেকে ছাড় পাওয়ার পর, মুক্তি পাওয়ার পর মৎস্যজীবীরা এসে যা যা বলেছে সেই অভিজ্ঞতার কথা। এটা একদম প্রথম সারির সংবাদ মাধ্যম বাংলাদেশের প্রথম আলো, যেখানে তারা হেডলাইন করছে পায়ে লোহার শিকল, মাথার ওপরে যুদ্ধবিমানের বিকট শব্দ। কি বলছে? আরাকান আর্মির বন্দিশালায় 8 মাস ধরে লোহার শিকল পরিয়ে 24 বাংলাদেশি জেলেকে আটকে রাখা হয়। তাদের দিয়ে কৃষিকাজ, ব্যাংকার তৈরি, রাস্তা মেরামতের কাজ করানো হতো। খাবার দেওয়া হতো দিনে মাত্র 2 বার, তাও শুটকি আর ভাত। যুদ্ধবিমানের বোমা হামলার আতঙ্কের মধ্যেও তাদের দিন কাটে। 19 আগস্ট বিজেপির প্রচেষ্টায় তারা দেশে ফেরেন। এখনও সেই রাখাইন প্রদেশে প্রতিনিয়ত আরাকান আর্মি এবং জান্টা সরকারের যে বাহিনী, তাদের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে। আর এমন অবস্থায় মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান, সেই যুদ্ধবিমানের বিকট শব্দ, আর তার মধ্যে পায়ে পরানো হয়েছে লোহার শেকল। তাদেরকে দিয়েই তৈরি করানো হচ্ছে যুদ্ধের বাংকার, আর তাদেরকে দিয়েই মেরামতি করানো হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে আরাকান আর্মিরা সুগমে যেতে পারবে। ভেবে দেখুন। প্রথম আলো লিখছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ সহ যে মংডুতে নিয়ে যাওয়া হয়েছিল এই মৎস্যজীবীদের, আশপাশের 271 কিলোমিটার এলাকা দীর্ঘ সময় ধরে দখল করে রেখেছে আরাকান আর্মি। এই এলাকা পুনরুদ্ধারে আরাকান আর্মির অবস্থানে প্রতিনিয়ত বিমানে হামলা, বোমা ও মর্টার শেল নিক্ষেপ করে চলেছে মিয়ানমারের সরকারি সেনাবাহিনী। এই অশান্ত ও অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব শুধু রাখাইনেই সীমাবদ্ধ নয়, বরং নাফ নদীর বিপরীত তীরের বাংলাদেশের টেকনাফ, উখিয়া ও নাইখংরির যে কয়েক লাখ মানুষের জীবনেও এর প্রভাব পড়েছে। ঠিক কিভাবে? বলছে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনায় পাশাপাশি বাংলাদেশি জেলেদের নাফ নদী ও বঙ্গোপসাগরে ঠিকমতো মাছ ধরতে যেতে পারছে না। কাদের ভয়ে? আরাকান আর্মিদের ভয়ে। তাহলে বিজিবি কি করছে? বাংলাদেশ নেভি কি করছে? বলছে মাঝে মধ্যেই নৌকা সহ বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ 8ই আগস্ট নাফ নদীর শাহপরীর দ্বীপের বদরমোকাম জলসীমা থেকে 3 জন বাংলাদেশি জেলে সহ একটি মাছ ধরা নৌকো ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কত? 8ই আগস্ট। আর লাস্ট যে খবর আপনাদের আমি বললাম সেটা হচ্ছে 19 আগস্ট। কি হয়েছিল সেদিন? সেদিন দুপুরে নাফ নদীর মধ্যভাগে শূন্য রেখায় বিজিবির কাছে 24 জন বাংলাদেশি জেলেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে আরাকান আর্মি। এটাও একটা বার্তা যে দিলাম ফিরিয়ে, কিন্তু সতর্ক হয়ে যান। কি সতর্কতা? সেই সতর্কতার কথাই কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ বললেন। শোনাচ্ছি। প্রথম আলো কিন্তু যে কথা আমি আপনাদের শোনালাম, যেটা তিনি নিজে মুখে বক্তব্য রেখেছেন, বাইট দিয়েছেন, সেইটা কিন্তু প্রথম আলো ছাপেনি। এখানে একটা দায়বদ্ধতা আছে অবশ্যই, যেহেতু প্রথম সারির সংবাদ মাধ্যম, সে কখনো বলতে পারে নিজের টেরিটরি সম্পর্কে? বলতে পারে না, তাই তারা ছাপেনি। কিন্তু গল্পটা আমি আপনাদের বলছি, দেখুন। বলছে টেকনাফ 2 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ফিরিয়ে আনা 24 জেলের পরিচয় যাচাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এই প্রথম নয়। কেমন? দেখুন, বলছে কি, বিজেপির তথ্য মতে 2025 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 18ই আগস্ট পর্যন্ত এই সময়ে বাংলাদেশি নৌকা সহ 434 জন জেলেকে আটক করেছে আরাকান আর্মি। 434 জন জেলে। ভাবুন,
মৎস্যজীবীদের কথা হচ্ছে, এর মধ্যে বাংলাদেশি 222 জন ও রোহিঙ্গা 212 জন। তবে বিজেপির প্রচেষ্টা ইতিমধ্যে কয়েক দফায় 348 জন জেলেকে ইতিমধ্যেই ফেরত আনা গিয়েছে। বর্তমানে আরাকান আর্মির বন্দিশালায় 65 জন বাংলাদেশি ও 21 জন রোহিঙ্গা এখনও বন্দী রয়েছেন। ভেবে দেখেছেন মানে কি ওখানে গল্প হচ্ছে? আমি ফেরত নিয়ে আসছি, কিন্তু যখন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, যখন তাদেরকে বঙ্গোপসাগর থেকে একদম অপহরণ করে নেওয়া হচ্ছে, তখন নেভি কোথায়? বাংলাদেশি নেভি। তখন বিজেপি কোথায়? দেখুন, এবার আমি আপনাকে এই আবদুল্লার আরও বিশদে গল্প বলছি। এই আবদুল্লার ভালো করে দেখবেন, মুখটা দেখেছেন? এখানেও কিন্তু সেই আবদুল্লাই, এবং আপনাকে যে বাড়িটা আমি শোনালাম এই হচ্ছে কিন্তু সেই আবদুল্লাই। আমি কেন বলছি এনার দুঃসাহসের কথা? তার কারণ অত সহজ নয় এই ধরনের অত্যাচারের পরেও তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা এবং নিজে দেশে ফিরে আসা। এটাও কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ। আমি তো বললেন তো বিজেপি করেছে, আরে বসাই বিজেপি যদি করতো তাহলে যখন তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তো আটকাতো। কি বললো মোহাম্মদ আবদুল্লাহ? শুনলেন তো যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, তারা কোনো কার্যকলাপ করেনি। এবার প্রথম আলো তার যে বাইকটা ছেপেছে সেটাতে ফিরে আসি। বলছে ফিরে আসা 24 জন জেলের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতা জানতে পারে প্রথম আলো। 2025 সালের 18ই ডিসেম্বর সেন্ট মার্টিনের পশ্চিম পাড়ার মোহাম্মদ ইলিয়াসের একটি ইঞ্জিন নৌকা নিয়ে 6 জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। জেলেদের একজন সেন্ট মার্টিনের পশ্চিম পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ। এই ব্যক্তির কথাই বলা হচ্ছে, মোহাম্মদ আবদুল্লাহ। তারপর তিনি জানান সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্বে মিয়ানমারের জলসীমার কাছে সিতারলামা এলাকায় জাল ফেলার পর রাখাইন রাজ্যের দিক থেকে স্পিড বোট এসে 8 থেকে 9 জন আরাকান আর্মির সদস্য তাদেরকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে। হাত পা বেঁধে রাখাইন রাজ্যের একটি ঘাঁটিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ 8 মাস পর 16ই আগস্ট মুক্তি পান আবদুল্লাহ সহ ওই ট্রলারের 4 জেলে। 19শে আগস্ট 24 জনের দলের সঙ্গে আবদুল্লাহ ওই টেকনাফের জেটি ঘাটে ফিরে আসেন। কি বলছেন তার যে বাইকটা? তিনি বলছেন আরাকান আর্মির সদস্যরা বারবার জানতে চেয়েছিল আমরা আরসা কিংবা আরএসও সদস্য কিনা। কি এই আরসা এবং আরএসও? প্রথমত আরসা হচ্ছে যে যে রোহিঙ্গারা রয়েছে তাদের একটি সশস্ত্র গোষ্ঠী, এবং সেখান থেকেই ভেঙে আরও একটি গোষ্ঠী আরএসও। এরা আবার নাকি মানে মায়ানমারের জান্টা সরকারের সঙ্গেও এক হয়ে এরা আরাকান আর্মির বিরুদ্ধে একসময় লড়াই করেছিল, এবং তারপর থেকে আরাকান আর্মির চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আরসা এবং আরএসও। এরা মানে এদেরকে খুঁজে বেড়ানোর জন্য এখন বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম সীমান্ত এলাকায় প্রচুর রোহিঙ্গা এখন রয়েছে, সেখানে শরণার্থী শিবির প্রচুর রয়েছে, এবং সেই শরণার্থী শিবিরগুলোতে বিনা দ্বিধায়, বুঝতে পারছেন, বিনা দ্বিধায় সীমান্ত পার করে আরাকান আর্মি চলে যাচ্ছে তদন্ত করতে, গিয়ে দেখছেও সেখানে কোনো আরসা এবং আরএসওর কোনো সদস্য রয়েছে কিনা, কারণ তাদের কাছে খবর গেছে সেই শরণার্থী শিবির থেকেই নাকি তাদের উৎপত্তি হচ্ছে, তারা প্রশিক্ষণ পাচ্ছে। বলছে কি, তিনি আরও বলেন যে বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পর আমাদের মংডুর একটি কারাগারে পাঠানো হয়। বন্দি অবস্থায় প্রতিদিন কঠোর পরিশ্রম করানো হতো। ভাবুন, তারা আরসারও নয় আরএসওরও নয়, এটা জানার পরেও যে তারা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পরেও তাদেরকে দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো। বন্দি দশায় পায়ে শেকল পরিয়ে রাখা হতো, রাস্তা মেরামত করানো হতো, বাংকার বানানো হতো, যে বাংকার তাদের জন্য যুদ্ধের কাজ করবে। বলছে কৃষিকাজের পাশাপাশি যুদ্ধের জন্য বাংকার মানে গর্ত তৈরি করা হতো, ভাঙা রাস্তা মেরামতের কাজ করতে দেওয়া হতো, দিনে দুবেলা খেতে দেওয়া হতো, কিন্তু শুটকি মাছ দিয়ে ভাত, এরপর আর কিছু দেওয়া হতো না। এই এতটুকু কথা তার ছাপা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমি প্রথম আলো দেখালাম, আপনি অন্যান্য সংবাদ মাধ্যমে চলে যান, এতটুকু কথা তার ছাপা হয়েছে। কিন্তু সার্ভার ভেসেল যে বাইট টুইট করেছেন আপনাদের দেখালাম আমি, সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে ফিরে গিয়ে তুমি তোমার বাংলাদেশি সেনাবাহিনীদের বলো যে আমরা এবার সেন্ট মার্টিন দখল করে নেব। দেখুন, এই যে সেন্ট মার্টিন যেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, যে সেন্ট মার্টিনের জন্য শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল, সেই সেন্ট মার্টিনের কর্তৃত্ব কতটা বাংলাদেশের হাতে রয়েছে এই মুহূর্তে, সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রর কিন্তু নজর রয়েছে ওই সেন্ট মার্টিনের ওপর। আবার অন্যদিকে
চীনের যে মানে মায়ানমারে যে চায়না ল্যান্ড বলা হয় যেটাকে, সেখানকারও কিন্তু নজর রয়েছে সেন্ট মার্টিনের ওপর, আবার নজর পড়েছে আরাকান আর্মিরও। গত 2025-এ গত বছরেই আরাকান আর্মি দাবি করেছিল যে সেন্ট মার্টিন আমরা নিয়েছি। এই হচ্ছে সেই সেন্ট মার্টিন, ছোট্ট একটি দ্বীপ, একদম ছোট্ট একটি আইল্যান্ড, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আরাকান প্রদেশ, রাখাইন প্রদেশ, বুঝতে পারছেন? এটা হচ্ছে মায়ানমারের রাখাইন প্রদেশ, এবং এই রাখাইন প্রদেশের ঠিক এই জায়গাটা করে সেন্ট মার্টিনের অবস্থান, যেটা আমি এই ছবিটাতে বড় করে আপনাদের জন্য তুলে ধরেছি। এইটা এর আগেও তারা বলেছিল যেটা আমরা নাকি দখল করে নিয়েছি, কিন্তু সেই সময় বাংলাদেশের সমস্ত ফ্যাক্ট চেকাররা তারা একদম নাওয়া খাওয়া ভুলে এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে গিয়েছিল যে সেন্ট মার্টিন বাংলাদেশের হাতেই রয়েছে, সেন্ট মার্টিনের কর্তৃত্ব এখনও বাংলাদেশ নেভির হাতেই রয়েছে। কিন্তু দেখুন, এই সেন্ট মার্টিনের বাসিন্দাই হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ। তিনি মাত্র সীমার লামা, মানে তাদের এলাকায় এই যদি আপনি বর্ডার ধরেন, আমি জানি না বঙ্গোপসাগরের ঠিক বর্ডারটা কীভাবে মানা হয়, কোনটা মায়ানমারের এবং কোনটা বাংলাদেশের এই জলসীমানা, সেটা ঠিক এখনও পরিষ্কার নয়, আমার কাছে অন্তত পরিষ্কার নয়। কিন্তু তারা তো জানে, তারা তো প্রতিদিন মাছ ধরতে যাচ্ছে এই সাগরে, প্রতিদিন যাচ্ছে এই উপকূলে, তারা তো জানে যে কতটুকু আমাদের সীমানা। তারা বলছে মাত্র একটুখানি বেরিয়েছিলাম, তারপরে দেখা গেল যে এইখান থেকে সপাটে আসলো একটি স্পিড বোট, তার মধ্যে 8-9 জন আরাকান আর্মি ছিল, তারা এসে আমাদের পুরো বোট সহ জিম্মি করে নিয়ে চলে গেল মংডু শহরে। ভাবুন, এটা প্রতিদিন ঘটছে মশাই, প্রতিদিন। ওই যে ডেটা দেখালাম ওটা বিজিবির ডেটা, বিজেপির নিজস্ব ডেটা তারা প্রথম আলোকে দিয়েছে, প্রথম আলোটা ছেপেছে। দেখুন, জিও পলিটিক্যাল মনিটর 2025-এই তারা একটা আর্টিকেল করেছিল, যেখানে তারা বলেছিল যে আরাকান আর্মি এ থ্রেট টু বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি। এই মুহূর্তে বাংলাদেশিরাও মনে করেন যে আরাকান আর্মি বাংলাদেশের জন্য কিন্তু একটা বিশাল বড় ন্যাশনাল সিকিউরিটি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আরাকান আর্মি অপারেশন 1027-এর পর রাখাইন রাজ্যের 17টির মধ্যে 14টি টাউনশিপ নিয়ন্ত্রণে নিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তের 271 কিমি এলাকা সম্পূর্ণ দখল করে নিয়েছে। ভাবুন, বাংলাদেশের সঙ্গে যে মিয়ানমারের যে সীমান্ত আপনি দেখতে পাচ্ছেন, এই যে সীমান্ত যেখানে টেকনাফ নদী, এই পুরো 271 কিলোমিটার পুরো সম্পূর্ণ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে বাংলাদেশ আর্মিরও চলে না বলেই তাদের চোখের সামনে থেকে মৎস্যজীবীদের তুলে নিয়ে চলে যাওয়া হয়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেন। দেখুন, বলছে আরাকান আর্মি এখন বাংলাদেশের নতুন প্রতিবেশী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা রোহিঙ্গা প্রত্যাবাসন, আনুষ্ঠানিক যোগাযোগ এবং মানবিক করিডর নিয়ে বিতর্ক তৈরি করেছে। আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা বাড়ছে। মানবাধিকার গোষ্ঠীগুলো আরাকান আর্মিকে রোহিঙ্গা হত্যা, আটক ও জোরপূর্বক বাস্তুচ্যুতির অভিযোগ করেছে। অপারেশন 1027-এর পর প্রায় 1,18,000 নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যারা মূলত আরাকান আর্মির ভয়েই পালিয়ে এসেছে। কোথায় আর আসবে? দেখুন, আরাকান আর্মি ইতিমধ্যেই তাদের একটি নিজস্ব ম্যাপ প্রকাশ করেছে। বলছে এই যে হলুদ এলাকাটা আপনি দেখতে পাচ্ছেন, এই হলুদ এলাকার পুরো নিয়ন্ত্রণ এই মুহূর্তে নাকি আরাকান আর্মির। অথচ আপনি দেখুন, এই জায়গাটা আপনি দেখুন, বাংলাদেশ আর মায়ানমারের সীমান্ত ভাগ হচ্ছে এই জায়গাটা। তাহলে কি দাঁড়ালো এই যেটুকু আপনি দেখতে পাচ্ছেন, যেটা বাংলাদেশের অংশ হিসেবে চিহ্নিত, সেই বাংলাদেশের অংশ কিন্তু আরাকান আর্মি এখন দারুণভাবে নিয়ন্ত্রণ চালাচ্ছে। সেখানে বিজেপি বলুন, বাংলাদেশি নেভি বলুন, বাংলাদেশি আর্মি বলুন, যাই বলুন না কেন, ওয়াকারুজ্জামান বলুন বা তার নির্দেশে চলা সেনাবাহিনীরা, সবাই কিন্তু বসে বসে দেখছে আর আঙুল চুষছে, আর এই এলাকায় আরাকান আর্মি নিয়ন্ত্রণ কায়েম করেছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বলছি কি, আরাকান আর্মির জাতীয়তাবাদী আদর্শ, আরাকান ড্রিম ও ওয়ে অফ রাখিতা
সমজাতীয় রাখাইন রাজ্য গঠনের লক্ষ্যে কাজ করে, যেখানে রোহিঙ্গাদের অবস্থান অস্পষ্ট এবং বৈরী। তারা নিজস্ব একটি পার্টিও তাদের এই মুহূর্তে তারা করেছে, ইউনাইটেড আরাকান পার্টি বলে সেই পার্টির নাম। বলছে কি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন আরসা, RSO, RAA জান্তা বাহিনীর সঙ্গে মিলে নাকি আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে এবং বাংলাদেশের ক্যাম্প থেকে নিয়োগ নিচ্ছে, যা জাতিগত উত্তেজনা আরও বাড়াচ্ছে। আরাকান আর্মি বারবার বাংলাদেশি জেলেদের অপহরণ, গুলি, হয়রানি করছে, যা নাক নদী ও সেন্ট মার্টিন এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছে এবং স্থানীয় জীবিকা ক্ষতিগ্রস্ত করছে। বুঝতে পারছেন, সবাই তো আর আব্দুল্লাহ নয়। বুঝতে পারছেন, সবাই তো আর কুমিরের ভয়ে বনে যাব না, তা তো হয় না। কয়েকজন এরকম আব্দুল্লাহও রয়েছে, যে এই গল্পটা দিয়ে আপনাদের শুরু করলাম আজকের এপিসোড। বলছে আরাকান আর্মি সমুদ্র বাণিজ্যে কমিশন দাবি করছে এবং বাংলাদেশ মিয়ানমার বাণিজ্যে হস্তক্ষেপ করছে। আরাকান আর্মি সদস্যদের বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং তারা আন্তর্জাতিক মাদক ব্যবসায় জড়িত বলেও অভিযোগ রয়েছে। আর এই মাদকই পৌঁছে যাচ্ছে পুরো একদম এ প্রান্ত থেকে ও প্রান্তে। বুঝতে পারছেন, এই মাদকই পৌঁছে যাচ্ছে পুরো একদম বাংলাদেশের দক্ষিণ সীমান্ত থেকে উত্তর সীমান্তে। রংপুরে যে ঘটনা ঘটেছে সেটা কোনো আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমি প্রথমেই আপনাদের বললাম সেটা। বুঝতে পারছেন, এই ঘটনা আকছাড় ঘটছে। এরপর আপনাদের নিয়ে আসি আরও একটা দিকে। প্রথমত আপনি দেখছেন এই ম্যাপটা, যেই ম্যাপটা রাখাইন প্রদেশের এবং বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত তারা ভাগ করছে, এর এখানটা করেই কিন্তু রয়েছে যেটাকে বলা হয় এই মুহূর্তে চীনল্যান্ড, চায়নাল্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর, এই ছবিটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা হয়েছে। এই যে সবুজ এলাকাটি আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকেই বলা হয় চায়নাল্যান্ড কাউন্সিল। ঠিক আছে, মানে এটা হচ্ছে চায়নার নিয়ন্ত্রণে আপনি বলতে পারেন এই মুহূর্তে। আর সেখান থেকে দাঁড়িয়ে এই যে চট্টগ্রামের সীমান্ত আপনারা দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম, এই চট্টগ্রামও এখন হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে। এইটুকু তো হুমকির মুখে দাঁড়িয়েই রয়েছে বাংলাদেশের, এখন চট্টগ্রামও হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে। কেন? সেখানে আরও এক বিচ্ছিন্নতাবাদীর উপদ্রব, সেটা হলো কুকি চীন ন্যাশনালিস্ট ফ্রন্ট, যাকে শর্টে বলা হয় KNF। এটাও একটা বড় মাথা ব্যথার কারণ এই মুহূর্তে বাংলাদেশের কাছে। তার কারণ বলা হচ্ছে এই জিওপলিটিক্যাল মনিটরেই ছাপা হয়েছিল যে বাংলাদেশ শুধু রাখাইন নয়, চীন স্টেটের সঙ্গেও সীমান্ত ভাগ করে, যেখানে KNF মানে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট সক্রিয় এবং সেনাবাহিনীর ওপর তারা হামলা চালাচ্ছে প্রতিনিয়ত। আপনাকে আমি দেখাতে পারি সেই ছবি, যেখানে প্রতিনিয়ত গত 8ই আগস্টে এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে এই KNF এর সঙ্গে বাংলাদেশ আর্মির গুলি বিনিময় ঘটেছে। আবার অন্যদিকে দেখুন, বলছে আরাকান আর্মি যে পালেতোয়া টাউনশিপ নিয়ন্ত্রণ করে, যা বান্দরবানের বিপরীতে, KNF সেখান থেকে অপারেশন চালাতে পারে এবং আরাকান আর্মি তাদের অস্ত্র ও আশ্রয়ও দিতে পারে। বুঝতে পারছেন গল্পটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? বলছে আরাকান আর্মির আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। ঐতিহাসিকভাবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আরাকানি রাজ্যের অংশ ছিল বলে তারা ভবিষ্যতে এসব এলাকায় নজর দিতে পারে। একটা সময় হতো, আসলেও আসতে পারে, তারা বলতে পারে যে এই চট্টগ্রাম পুরোটা আমাদের। ইতিমধ্যেই তাদের একটি ম্যাপ প্রকাশ হয়েছে, তাদের কুকি চীন রাজ্য প্রস্তাবিত একটি ম্যাপ। ভালোভাবে দেখুন, এই হচ্ছে গোটা চট্টগ্রামের মানচিত্র এবং সেখান থেকে পুরো একদম আড়াআড়িভাবে প্রায় মানচিত্রটাকে ভাগ করে নিয়ে যে লাল রঙের যে সীমানা আপনি দেখতে পাচ্ছেন, এই লাল রঙের সীমানাটাকে নিজেদের এলাকা বলে তারা দাবি করছে এই মুহূর্তে KNF। বুঝতে পারছেন, এটা বহুদিনের সমস্যা, এই সমস্যাও বাংলাদেশের বহুদিনের। বলছে আরাকান, কিন্তু তাদের সঙ্গে এসে জুটেছে এখন আরাকান আর্মি। বলছে আরাকান আর্মি পালেতোয়া হস্তান্তর করেনি এবং মাগোয়ে আয়ারওয়াদি অঞ্চলে অভিযান চালিয়েছে, যা তাদের রাখাইন বহির্ভূত সম্প্রসারণের ইঙ্গিত দেয়। অন্যদিকে আরাকান আর্মি যুদ্ধ অভিজ্ঞ বাহিনী, সমান্তরাল শাসন ব্যবস্থা গড়ে তুলেছে, ভারী অস্ত্রশস্ত্র দখল করেছে এবং নিজস্ব অস্ত্র কারখানা দখলেরও চেষ্টা করছে। চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের রাখাইনে অর্থনৈতিক কৌশলগত স্বার্থ রয়েছে। আরাকান আর্মি তাদের প্রকল্প রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে, যা আরাকানের অবৈধতা বাড়াবে এবং বাংলাদেশের প্রভাব কমাতে পারে। ভাবুন, অন্যদিকে বাংলাদেশও চীনের সঙ্গে কি 2+2 করছে। পাকিস্তানেও নাকি চীন, তুরস্কের কি সমস্ত বিমান টিমান নামছে। কি হবে ভাই, যখন তোমাদের নিজের দেশই হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে, তখন অন্য দেশের বিপদ নিয়ে কেন এত মস্করা করো, কেন এত হাসাহাসি করো? সেই বিষয়টাও আপনাদের আমি বোঝাবো।
বোঝাবো অবশ্যই। ইতিমধ্যে অনেক ভিডিও আমি দেখতে পাচ্ছি চোখে যে নাকি তুরস্কের বিমান নেমে গেছে পাকিস্তানে, পাকিস্তানে চীনের বিমান নাকি নেমে গেছে পাকিস্তানে। ভাবুন, গল্প তো আছে নিশ্চয়ই কিছু, ভেতরের গল্পও তো নিশ্চয়ই কিছু আছে, সেটাই আপনাদের তুলে ধরে আমি দেখাবো। তার আগে বলি যে বাংলাদেশের উচিত রোহিঙ্গা প্রত্যাবাসন, আরাকান আর্মির সঙ্গে সংলাপ ও করিডোরের যে কোনো সিদ্ধান্তে উপরের সব নিরাপত্তা হুমকি বিবেচনা করে সক্রিয় মূল্যায়ন করা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্যান্ট টাইট হয়ে গেছে ওয়াকারুজ্জামানের। বুঝতে পারছেন কতটা হুমকির মুখে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং রাখাইন প্রদেশের যে সীমান্ত, সেই সীমান্ত এলাকা দুটোই এখন হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে। আর সবচেয়ে বড় হুমকি হচ্ছে এখান থেকে যে মাদক ঢুকছে, এখান থেকে যে অস্ত্র ঢুকছে, সেটা গোটা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর অন্যদিকে পাকিস্তান তো রয়েইছে বাংলাদেশকে সন্ত্রাসবাদের কারখানা তৈরি করার জন্য। কিন্তু সব দিকে বিচার করলে এখন এই মুহূর্তে বাংলাদেশ তাদের এই দক্ষিণ পূর্ব সীমান্ত কতটুকু রক্ষা করতে পারবে, সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারতকে কিচ্ছু করতে হবে না, না ভারতের কোনো ঘনিষ্ঠ দেশকে কোনো কিছু করতে হবে। চীন নিয়েও খুব মজা নিচ্ছে বাংলাদেশ। চীন সফরেও যাচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানেও একটা বড় সড় চুক্তি হবে। অরুণাচল প্রদেশকে নিয়েও কিন্তু সেখানে চীনকে সঠিক নির্দেশ দিয়ে আসা হবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ভাবুক তাদের এই চট্টগ্রাম এবং রাখাইন প্রদেশের যে সীমান্ত, সেই সীমান্ত তারা কিভাবে রক্ষা করবে। কেএনএফ এবং আরাকান আর্মির এই যে জোড়া ফলায় বিদ্ধ বাংলাদেশ কিভাবে নিজেদের মুক্তি খুঁজে পাবে, সেটাও কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের ঘেঁষা লাগোয়া একটি দেশের জন্য। আশা করি বোঝাতে পারলাম। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক দেবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন। রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।